আগে যা ঘটেছে। কুরিয়ার সংস্থার কর্মী তাপস জরুরি একটা পার্সেল দিতে দার্জিলিংয়ে এসেছে। তাজ্জব ব্যাপার এটাই, বোগাটো থেকে পার্সেলটা আসতে 40 বছর লেগেছে। বিস্তর খোঁজাখুঁজির পর তাপস হদিশ পেল প্রাপকের নাম মৃগাঙ্ক মোহন স্যান্ডাল। ভদ্রলোকের মুখোশ সংগ্রহের নেশা। তিনিই শোনালেন মানুষের মাথার মুখোশের বৃত্তান্ত। তাপস বিস্ময় বলে উঠল, সত্যিকারের মানুষের মাথা? হ্যাঁ, সত্যিকারের মানুষের মাথা। একরাশ চুলওয়ালা, মুখোশের মতো দেখতে মানুষের কোঁচকানো মাথা। চুল ছাড়া তার দাঁত, ঠোঁট, নাক সব থাকে। শুধু চোখের পাতা দুটো সুতো দিয়ে সেলাই করা থাকে, যাতে অশুভ আত্মা তার মধ্যে প্রবেশ করতে না পারে। পরে অবশ্য বোগাটোতেই এক ইউরোপিয়ানের মুখে শুনেছিলাম কিভাবে শ্রাঙ্কেন হেড তৈরি করা হয়। রেড ইন্ডিয়ানরা বিজাতীয় লোককে সুবিধা মতো পেলে তার মুন্ডু সমেত গলা কেটে নেয়। তারপর সেই মাথার ভেতর থেকে চোখ, ব্রেন ইত্যাদি পচনশীল বস্তু বার করে গরম পাথরে ভরে রেখে দেয়। এভাবে মাথাটাকে যাবজ্জীবন তারা রেখে দিতে পারে। পাথর ভরার ফলে মাথাটা ছোট হয়ে কুঁচকে যায় ঠিকই, কিন্তু তার অবয়ব মোটামুটি অবিকৃত থাকে। মাথার চুল আরো ঘন মনে হয়। বৃদ্ধ রেড ইন্ডিয়ানের কাছে ওই অদ্ভুত জিনিসটা দেখার পর সেটা সংগ্রহের ইচ্ছা জাগলো আমার। কিন্তু সেই রেড ইন্ডিয়ান ভয়ে কিছুতেই সেটা আমাকে বিক্রি করতে রাজি হলো না। কারণ সরকারি আইন, কোন রেড ইন্ডিয়ানের কাছে শ্রাঙ্কেন হেড পাওয়া গেলে তাকে ফাঁসিতে লটকানো হবে। যদিও ইউরোপিয়ান বা বিদেশিদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। তবু তার ভয় হলো যদি আমি তার কথা কোথাও বলে ফেলি। কিন্তু শ্রাঙ্কেন হেডটা দেখার পর থেকে ওরকম একটা মাথা জোগাড় করার ইচ্ছা আমাকে ভীষণভাবে বেয়ে বসল। বাচ্চা মাকির মুখে শুনলাম তার বাপ ঠাকুরদার আমলে নাকি রেড ইন্ডিয়ান যুবকরা শ্রাঙ্কেন হেড যৌতুক দিত কন্যাকে। তার বাবাও দিয়েছিলেন তার মাকে। বসন্তকালে বিবাহ ঋতুতে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়তো এই রেড ইন্ডিয়ান যুবকেরা। তারা লুকিয়েও থাকতো পাহাড়ের নির্জন পথে। সে পথে একা কোনো ইউরোপিয়ানকে পেলে ধারালো কুঠারের এক কোপে তার মুন্ডু কেটে নিত। বহু ইউরোপিয়ানের বা ভিনদেশি মানুষের প্রাণ গেছে তাদের হাতে। এখন অবশ্য সরকারি আইনের ফলে সে প্রথা লোপ পেয়েছে। নিজেরাও অনেকটা সভ্য হয়েছে তারা। তবে প্রথা বজায় রাখতে এখন কাগজের তৈরি প্রতীকী মাথা যৌতুক দেয় রেড ইন্ডিয়ানরা। যাই হোক, একটা শ্রাঙ্কেন হেড জোগাড় করার ইচ্ছাটা ক্রমশ বেড়ে চলল আমার। অনেক চেষ্টা সত্ত্বেও আমি সংগ্রহ করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পাচা মাকিকে বললাম, সে যদি আমাকে সেটা সংগ্রহ করে দেয় তাহলে আমি তাকে মোটা রকম বকশিস দেব। একটু দোনামনা করে শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। কিন্তু সে বলল তার জন্য দিন দুয়েকের ছুটি নিয়ে তাকে গ্রামে যেতে হবে। আমি সানন্দে তাকে ছুটি দিলাম, কিন্তু আমার মনে হলো তার কিছু আগাম অর্থর প্রয়োজন। তাও দিলাম। সে গ্রামে চলে গেল। আমি তার প্রতীক্ষায় বসে রইলাম, কিন্তু দুদিন কেটে যাবার পরও সে ফিরল না। তারপর একটা একটা করে দিন কাটতে লাগলো।
এদিকে আমার বোগাটো ত্যাগ করার সময়ও এগিয়ে এসেছে। তার ফেরার আশা ত্যাগ করলাম আমি। 1 মাস বোগাটোতে থাকার পর যেদিন আমার সে শহর ত্যাগ করার কথা, ঠিক তার আগের দিন দুপুরে হঠাৎ ফিরে এলো পাচামাকি। কিন্তু তার পরনে ইউরোপিয়ান বেশের পরিবর্তে রেড ইন্ডিয়ানদের সেই বিচিত্র পোশাক, মাথায় পালকের সাজ, কোমরে ঝুলছে কুঠার। সে আমাকে জানালো খ্রিস্ট ধর্ম ত্যাগ করে বাপ ঠাকুরদার সনাতন ধর্মে আবার ফিরে গিয়েছে। সে গ্রামে একটা মেয়ে দেখেছে, তাকে বিয়ে করে গ্রামেই থাকবে। তবে এখন সে এসেছে আমাকে দেওয়া তার প্রতিশ্রুতি রাখতে। একটা শ্রাঙ্কেন হেডের সন্ধান পেয়েছে, সেটা নিতে হলে আমাকে তার সাথে সেদিনই রেড ইন্ডিয়ানদের গ্রামে যেতে হবে। তন্ময় হয়ে মৃগাঙ্ক মোহনের গল্প শুনতে লাগলো তাপস। তিনি তারপর বলে চললেন, শ্রাঙ্কেন হেডের ব্যাপারে আমার এত আগ্রহ ছিল যে আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ও যেখানে আমাকে নিয়ে যাবে বলল, সে গ্রাম আমার বাসস্থান থেকে মাত্র মাইল 4 দূরে একটা পাহাড়ের মাথায় অবস্থিত। ঠিক করলাম বিকেলে সেখানে গিয়ে রাতে থাকবো। তারপর পরদিন রওনা হব আমাজন উপত্যকার উদ্দেশ্যে। পরদিন নতুন পথে যাত্রা শুরু করার জন্য কিছু কোচকাচের প্রয়োজন ছিল আমার। সারাটা দুপুর ধরে সে কাজে আমাকে সাহায্য করলো পাচামাকি। সে আমার জিনিসপত্র গুছিয়ে দিল, মালপত্র বাঁধা ছাঁটা করলো, জুতো পালিশ করলো। সব কাজ শেষ হবার পর বিকেল বেলা আমি তার সাথে যাত্রা করলাম তার গ্রামের দিকে। বসন্তের সুন্দর বিকেল, পাহাড়ের ঢালে নাম না জানা নানা ফুল ফুটেছে, বাতাসে ভাসছে তাদের মন পাগল করা সৌরভ। যাত্রা পথে হয়তো কখনো চোখে পড়ছে রেড ইন্ডিয়ানদের কুটির। ছোট ছোট শিশুরা খেলছে সেখানে। কোন সময় দেখা হচ্ছে কোন রেড ইন্ডিয়ান শিকারীর সাথে। বল্লমের মাথায় গাঁথা ছাই রঙের জঙ্গলি খরগোশ। এসব দেখতে দেখতে চলতে লাগলাম আমি। তবে পাচামাকি গ্রামটা যে দূরত্বে বলেছিল তার চেয়ে বেশ কিছুটা দূর বলে মনে হলো আমার। যখন গ্রামে পৌঁছলাম তখন সন্ধে। গ্রাম মানে গোটা 15 কুঁড়ে ঘর, জনা 30 নানা বয়সী রেড ইন্ডিয়ান নারী পুরুষ সেখানে বাস করে। পাচামাকির সাথে আমি সেখানে উপস্থিত হতেই কুঁড়ে ঘর ছেড়ে বেরিয়ে আমাদের চারপাশে গোল হয়ে ঘিরে দাঁড়ালো তারা। সেই দলের মধ্যে যেমন মাথায় গলের পালকের সাজওয়ালা, মুখমণ্ডলে অসংখ্য বলি রেখা আঁকা দীর্ঘদেহী বৃদ্ধ রয়েছে, তেমনি আছে পাচামাকির মতো যুবক বা মাথায় 2টো মাত্র পালক গোঁজা লম্বা বেনিওয়ালা রেড ইন্ডিয়ান যুবতীরা। তারা আমাদের দেখে নিজের ভাষায় কি যেন বলা বলি করতে লাগলো। তার বিন্দু বিসর্গ বুঝতে পারলাম না আমি। সেই ভিড় ঠেলে পাচামাকি আমাকে নিয়ে ঢুকলো একটা কুঁড়ে ঘরের মধ্যে। আমাকে সেই ঘরের মধ্যে অপেক্ষা করতে বলে বাইরে চলে গেল। আমি বসে রইলাম সেখানে। কিছুক্ষণ পর সে ফিরে এসে বলল, চলুন এবার বাইরে যাব, একটা অনুষ্ঠান হবে। বাইরে বেরিয়ে দেখি আকাশে ধীরে ধীরে চাঁদ উঠছে। গোল হয়ে দাঁড়িয়ে থাকা ত্রিভুজাকৃতির কুঁড়ে ঘরগুলোর ঠিক মাঝখানে খোলা আকাশের নিচে জ্বালানো হয়েছে একটা অগ্নিকুণ্ড। তার সামনে দাঁড়িয়ে আছে মুখে বিচিত্র উল্কি আঁকা রেড ইন্ডিয়ান পুরুষরা। তাদের প্রত্যেকের কোমরে রয়েছে ছোট আকৃতির ধারালো কুঠার।
আর তার কিছু দূরে মাটিতে ভিড় করে বসে আছে মহিলারা। দুজন ঢাক বাদকও সেজে গুজে দাঁড়িয়ে আছে সেখানে। বাইরে বেরিয়ে আমরা গিয়ে অগ্নিকুণ্ড থেকে একটু দূরে বসলাম। আমরা সেখানে গিয়ে বসার পর একজন দীর্ঘদেহী সর্দার মতো রেড ইন্ডিয়ান দুর্বোধ্য ভাষায় কি যেন নির্দেশ দিল। তখন আগুনের কাছে দাঁড়িয়ে থাকা রেড ইন্ডিয়ানরা নিজেদের কোমর থেকে কুঠার খুলে অগ্নিকুণ্ড ঘিরে সার বেঁধে দাঁড়ালো। বেজে উঠল ঢাক। ঢাকের তালে আর সঙ্গীতের ছন্দে নৃত্য শুরু করলো তারা। কখনো আকাশের দিকে মাথা তুলে কুঠার উঁচিয়ে, কখনো মাটির দিকে ঝুঁকে অগ্নিকুণ্ডকে বৃত্তাকারে পাক খেতে লাগলো সবাই। প্রথমে ধীর গতিতে, তারপর দ্রুত লয়ে। চাঁদের আলোতে বসে আমি প্রত্যক্ষ করতে লাগলাম রেড ইন্ডিয়ানদের সেই অদ্ভুত নাচ। তাদের বিচিত্র সঙ্গীত আর বাদ্যযন্ত্রের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো পাহাড়ের গায়ে। নাচ দেখতে দেখতে আমি পাচামাকিকে জিজ্ঞেস করলাম, এই নাচ কিসের জন্য? পাচামাকি আমার কথা শুনে সলজ্জে বলল, সামনের চন্দ্র মাসের 5 তারিখে আমার বিয়ে। প্রাক বিবাহ উৎসব পালন করা হচ্ছে এই নাচের মাধ্যমে। মেয়েদের দঙ্গলে বসে থাকা তার নববধূকে সে আঙুল দিয়ে আমাকে দেখিয়েও দিল। এর কিছুক্ষণ পর যারা নাচছিল তাদের মধ্যে একজন বেরিয়ে এসে আমার পাশে বসে থাকা পাচামাকিকেও তাদের মধ্যে টেনে নিয়ে গেল। কোমর থেকে কুঠার খুলে সেও তাদের সাথে নাচতে শুরু করলো। একলা বসে রইলাম আমি। সময় এগোতে লাগলো। নেচে চলল পাচামাকি। এক সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক রাত হয়েছে। জিনিসটা নিয়ে আমাকে ফেরার পথ ধরতে হবে, আর দেরি হলে ফেরা যাবে না। ব্যাপারটা ভেবে নৃত্যরত পাচামাকির দৃষ্টি আকর্ষণ করার জন্য উঠে দাঁড়ালাম আমি। আমাকে উঠে দাঁড়াতে দেখে মনে হয় পাচামাকি বুঝতে পারল কেন আমি উঠে দাঁড়িয়েছি। তাই কিছুক্ষণের মধ্যে দল ছেড়ে বেরিয়ে এসে আমাকে সে বলল, এবার চলুন, আপনার জিনিসটা এবার দিয়ে দিই। আমি বললাম, হ্যাঁ চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। কোথায় যেতে হবে? কিছু দূরে পাহাড়ের খাদের ধারে একদম একলা দাঁড়িয়ে আছে একটা কুঁড়ে ঘর। সেটা দেখে পাচামাকি বলল, ওই যে আমার নতুন ঘর, বিয়ের পর ওখানেই থাকবো আমি। ওই ঘরেই রাখা আছে মুন্ডটা, আসুন আমার সাথে। পাচামাকির পেছন পেছন আমি গিয়ে দাঁড়ালাম সেই কুঁড়ে ঘরের সামনে। ইঙ্গিতে আমাকে তার ভেতরে প্রবেশ করতে বলল সে। প্রথমে ঘরের ভেতর পা রাখলাম আমি, আমার পেছনে পাচামাকি। ঠিক সেই মুহূর্তে বাইরে থেমে গেল রেড ইন্ডিয়ানদের চিৎকার আর ঢাকের শব্দ। ছোট্ট ঘরটাতে কোনো আলো জ্বলছে না, শুধু খোলা দরজা দিয়ে কিছুটা চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভেতর। ঘরে ঢুকে আমি পেছন ফিরে তাকিয়ে পাচামাকিকে বললাম, কোথায় কোথায় জিনিসটা? আমার কথার উত্তরে পাচামাকি তার পিঠে কুঠার সমেত হাতটা মাথার উপর তুলে ধরে হেসে বলল, ওই যে ওই দেওয়ালের দিকে তাকান, ওখানে দেওয়ালের কোণে সেটা রাখা আছে। মুখ ফিরিয়ে ঘাটটা একটু ঝুঁকিয়ে তাকালাম সামনের আধো অন্ধকার দেওয়ালের দিকে। এ পর্যন্ত বলে হঠাৎ চুপ করে গেলেন মৃগাঙ্কমোহন। তাপস তন্ময় হয়ে তার কাহিনী শুনছিল। মৃগাঙ্কমোহন থেমে যেতেই তাপসের মুখ থেকে বেরিয়ে এলো, তারপর? কয়েক মুহূর্ত তাপসের চোখের দিকে তাকিয়ে থেকে তিনি জবাব দিলেন, তারপর এই যে। তাপস গল্প শুনতে শুনতে খেয়াল করেনি কখন যেন তিনি বাইরে বের করে ফেলেছেন বাক্সর ভেতরে রাখা জিনিসটা।
মৃগাঙ্ক মোহনের কথা শুনে তাপস তাকালো টেবিলের ওপর তার হাতে ধরা জিনিসটার দিকে। সেটা দেখতে অবিকল যেন একটা মুখোশের মতো। ঘন কালো চুলওয়ালা কুঁকড়ে যাওয়া একটা মানুষের মুখ, নাক ঠোঁট সব ঠিক আছে, শুধু তার চোখের পাতা দুটো সুতো দিয়ে সেলাই করা। শ্রাঙ্কেন হেড। সেটা দেখে বিস্মিত হয়ে তাপস বলে উঠল, এই মাথাটাই কি ছিল সেই ঘরের ভেতর? কার মাথা এটা? এরকম ঘন কালো চুল তো ইউরোপিয়ানদের থাকে না। একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল মৃগাঙ্ক মোহনের মুখে। আর ঠিক সেই সময় ঝড়ের ঝাপটে খান খান হয়ে গেল জানলার কাঁচের সার্সি। একরাশ ঠান্ডা বাতাসের ঝলকে নিভে গেল টেবিলে রাখা মোমবাতি। ঘর অন্ধকার হয়ে গেল। শুধু ফায়ার প্লেসের গনগনে আঁচের লাল আভা এসে পড়েছে মৃগাঙ্ক মোহনের মুখে আর তাঁর ডান হাতে ধরা শ্রাঙ্কেন হেডের ওপর। অন্ধকার ঘরের মধ্যে তাপসের দিকে বিষণ্ণ হাসি নিয়ে তাকিয়ে রইলেন তিনি। হঠাৎ যেন তাপসের মনে হলো এই দুই মুখের মধ্যে বড্ড বেশি মিল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তাপস। এক মুহূর্তে মৃগাঙ্ক মোহন বাঁ হাত দিয়ে তার নিজের ঘাড়ের ওপর থেকে এক টানে তার মাথাটা খসকিয়ে ফেললেন। ঘাড়ের ওপর এখন শুধু জমাট বাঁধা অন্ধকার। একটা আর্ত চিৎকার করে উঠল তাপস। তারপর কোন রকমে সেই অন্ধকার ঘর ছেড়ে বাইরে বেরোলো। ঘরের ভেতর থেকে ভেসে এলো মৃগাঙ্ক মোহনের গলা, এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? গল্পটা তো পুরো বলা হলো না আপনাকে। সেই কুঁড়ে ঘরের ভেতর কি হলো সেটা শুনে যান। মৃগাঙ্ক মোহনের গল্পের বাকি অংশ শোনার জন্য তাপস আর সেখানে দাঁড়ালো না। অডিও স্টোরিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।